There are many cases lodged, including before Bangladesh's domestic international crimes tribunal. জুলাই হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত, বিশ্ববাসীকে জানালো জাতিসংঘ। শেখ হাসিনার বিচার হতেই হবে বললেন ডক্টর ইউনূস। It's a legal issue. Legally, they are required to send her to Bangladesh. নিউ ইয়র্ক মেয়র অফিসে লাল সবুজের জয়গান, টিকে থাকার লড়াইয়ে প্রকৌশলী বাসার এখন অভিবাসীদের অনুপ্রেরণা। এবং লেবাননে বাংলাদেশি কর্মী পাঠাতে আর কোনো বাধা নেই, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার। স্বাগত প্রবাসের সংবাদে, সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণহত্যায় সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগ সরকার, যার বিচার জরুরি, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘে জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন উপস্থাপনের সময় এই কথা বলেন তিনি। আর জুলাই হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন তদন্তের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। দেশের শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। 5 আগস্ট পতনের আগে আন্দোলন দমাতে ব্যাপক দমনপীড়ন ও হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগ সরকার। গেল 12 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, যেখানে বলা হয়েছে তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমনে মানবাধিকার লঙ্ঘন করেছে। মানবাধিকার কমিশনের এই রিপোর্ট বুধবার জাতিসংঘে উত্থাপন করা হলো, যেখানে উপস্থিত ছিলেন হাই কমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রতিবেদন উপস্থাপনের সময় কথা বলেন জুলাই হত্যাকাণ্ডে আহত ও নিহতদের বেশ কয়েকজন স্বজন। জঘন্য এই অপরাধের বিচারে জাতিসংঘকে পাশে চান তারা। With this concern, I stand before you today as a representative of the civil society of Bangladesh, speaking on behalf of the victims. Was shot in the forehead during the uprising. He was unarmed and harmless. সাবেক সরকারকে ক্ষমতায় টেকাতে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে আবারও দাবি করেন ভলকার তুর্ক, যেখানে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই গণহত্যায় ব্যাপক ও সাংগঠনিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নারীর প্রতিও সহিংসতা হয়েছে। অনেক শিশু ও তরুণ আছে যারা সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে। ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন তৈরিতে অন্তর্বর্তী সরকার পুরোপুরি সাহায্য করেছে। ভবিষ্যতেও বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে কমিশন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঐতিহাসিক চক্র বন্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এটিই সুযোগ বলেও মন্তব্য করেন তুর্ক। হিউম্যান রাইটস কাউন্সিলকে নিয়মিত আপডেট জানানো হবে। এ ব্যাপারে ডক্টর ইউনূসও ব্যক্তিগতভাবে গুরুত্ব আরোপ করেছেন। বাংলাদেশের জন্য মানবাধিকার ইস্যুতে এটি একটি বিরাট সুযোগ। সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে সরকারের দায়বদ্ধতার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। এরই মধ্যে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে, তবে অধিকাংশ ঘটনার পেছনে আওয়ামী সন্ত্রাসীরাই দায়ী। সরকার এমন ঘটনা কোনোভাবেই সমর্থন করে না। বর্তমান সরকার বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে চাই বলেও জানান তিনি। সজল দাস, নিউজ 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তবে তার আগেই জুলাই অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তার সরকার। জুলাই আগস্ট আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণের সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনার পতিত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এতে 1400 মানুষের প্রাণ গেছে।
এমন বর্বরতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। It will be happening in absentia or প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য সব প্রমাণই হাতে রয়েছে। এখন তাকে সশরীরে কিভাবে দেশে ফেরানো যাবে তা নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর। এরই মধ্যে তাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বানও জানানো হয়েছে। এ ব্যাপারে দিল্লি সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। on India and also international law guiding all this system, how it works. শুধু শেখ হাসিনাই নন, তার সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত শেখ পরিবারের সদস্য, দলের লোকজন সবাইকেই বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। Not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. ডক্টর ইউনূস কথা বলেন আয়নাঘর, জুলাই গণহত্যা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রসঙ্গেও। Our Anti-Corruption Commission is taking it very seriously. She has so many wealth left behind here, and they will check everything and see how she should be made responsible. রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই নিউজ। Rohingyas coming to Bangladesh. ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের অভিবাসীদের রাজধানী নিউ ইয়র্কের আলোচিত নাম প্রকৌশলী বাশার। সামলাচ্ছেন মেয়র অফিসে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অফিসারের দায়িত্ব। প্রবাসের বুকে টিকে থাকার লড়াইয়ে বাশার এখন অভিবাসীদের অনুপ্রেরণার নাম। তবে তার সফলতার সোপানে আছে নানা চড়াই উতরাই। যুক্তরাষ্ট্র থেকে সে গল্পের খানিকটা জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। এই শহরের অলিতে গলিতে এখন অসংখ্য বাংলাদেশের বিচরণ। রং বেরঙের আলোর মতোই এখানকার বাংলাদেশিদের জীবন। শহরের এই আঁকাবাঁকা পথে কত গল্প থাকে একটি মানুষের, কখনো হোঁচট খাওয়া, কখনো বা মুশড়িয়ে পড়া, আবার কখনো বা হার না মানার জীবনের গল্প হয়ে অনুকরণীয় হওয়া। নিউ ইয়র্কের মীর বাশার তাদেরই একজন। প্রবণতা যদি কমে যায়, আই থিঙ্ক আমরা আমাদের সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো। 1990 সালে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই মীর বাশার তার বাবার OP1 লটারি জেতার মাধ্যমে সপরিবারে স্বপ্নের দেশ আমেরিকা পাড়ি জমান। পড়াশোনা করছি, কাজ করছি, তো তারপরে আমি মনে করি এসে ইন্টার্নশিপ করা উচিত। দ্য বেস্ট ওয়ে টু স্টেপ ইনটু দ্য সিরিজ জব। মার্কিন জীবনের প্রথম দিকে মীর বাশার এবং তার পরিবারকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমি এই কাজটা করব। আমি যদি মনে করি যে না, আমি বাংলাদেশে ডাক্তার ছিলাম, আমি এখানে এসে আমি ওই কাজগুলো করব না, তাহলে আপনাকে আপনার আসলে আপনি উপর উঠতে পারবেন না। নানা প্রতিকূলতা পার করে নিজের অদম্য ইচ্ছায় মীর বাশার নিউ ইয়র্ক মেয়র অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের একটি চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। Mayor Adams has been a true leader, a friend, and an advocate for the Muslim community, for our needs. দেশের যুদ্ধটা একরকম আর বিদেশের যুদ্ধটা আরেক রকম বলে মনে করেন মীর বাশার। তবে ধৈর্য, পরিশ্রম, দৃঢ় সংকল্পবোধ থাকলে যে কোনো বাংলাদেশে এগিয়ে যেতে পারে বলে মনে করেন এই গুণী। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। দর্শক, অস্বাভাবিক হওয়ার কারণে কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। বুধবার 5 মার্চ লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই তথ্য জানানো হয়। সৌদি আরবে রয়েছে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বিশাল বাজার, যার রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রবাসীরা অবদান রাখছে বলে মন্তব্য করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার লেবার কনসুলার মোহাম্মদ আরিফুজ্জামান।
মঙ্গলবার জেদ্দায় বিএফ ইন্টারন্যাশনাল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাপতিত্ব করেন বিএফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফরহাদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ইসমাইল শরীফ, বাহারুদ্দিন, তৌহিদ সানাউল্লাহ, রেজাউল করিম টিপু, সুলতান নোমান, মহসিন ফেরুজ আলম সহ জেদ্দার সর্বস্তরের পাইকারি গার্মেন্টস ব্যবসায়ীরা। বাংলাদেশের তালিমুল কুরআন বাহরানের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 4 মার্চ সন্ধ্যায় মোহাররক আল ইসলাহ সোসাইটি অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন। মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরানের বোর্ড অব ডিরেক্টর মুইদ চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডক্টর সুলাইমান, ডক্টর শাহ আলম, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক, আকবর হোসেন সহ আরও অনেকেই। দর্শক, সংস্কৃতির দেশ প্যারিসে বসবাসরত বাংলাদেশিদের ইফতার নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস করিম আকনজি। ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশিদের রমজান এবং ইফতার সম্পর্কে জানাবেন আমাদের। ধন্যবাদ। আসলে রমজান মাস আসলেই বাংলাদেশি কমিউনিটিতে একটি স্বাদ রব ওঠে। বিশেষ করে আমাদের প্যারিসে বাংলাদেশি সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো মূলত রমজান আসলে পরে ইফতারের আয়োজন করে থাকে। বাংলাদেশি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমাদের ফ্রান্সের প্যারিস সহ বেশিরভাগ বাংলাদেশি প্যারিসে বসবাস করে এবং বাংলাদেশে 1 লাখের উপরেও আমরা ধারণা করি যে 1 লাখ কানেকের উপরে বাংলাদেশির বসবাস। সেই ক্ষেত্রে 150 থেকে 200 সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন রয়েছে এখানে এবং সরকার অনুমোদিত। এবং প্রতি বছর রমজান আসলে পরেই সেই সংগঠনগুলো তারা ইফতারের আয়োজন করে থাকে এবং সেই ইফতারের কারণে আসলে কর্মব্যস্ততায় আসলে আমরা এখানে একজন আরেকজনের সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, খুব দীর্ঘদিন পেরিয়ে যায়। সেই ক্ষেত্রে রমজান মাস আসলে পরে সেই ইফতারটা আয়োজন করে মূলত এই কারণেই যে ইফতার আয়োজন করলে পরে সবাই যে সংগঠনের সবাই আসেন, সবার সাথে দেখা হয়, একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং একটি উৎসবমুখর পরিবেশেই মূলত ইফতার পার্টিগুলো হয়ে থাকে। ইতিমধ্যে গত 5 রমজান চলে গেছে, সেই হিসেবে ইতিমধ্যে 3টি সংগঠনে বিশেষ করে ইফতার আয়োজন করেছে এবং আমরা যতটুকু জানি ইতিমধ্যে অনেক হল এবং বাংলাদেশি রেস্টুরেন্টগুলো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। পুরো রমজান জুড়েই কিন্তু রমজান মাস শুরু জুড়েই এখানে ইফতারের আয়োজন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো এই আয়োজন করে থাকে। আর অন্য দিক দিয়ে হলো যে বিভিন্ন বিশেষ করে আপনি জানেন যে ফ্রান্সের প্যারিসে অনেক মুসলমান বসবাস করে, বিশেষ করে আমাদের বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের মুসলমানরা বসবাস করে। তো বিভিন্ন আলিমেন্টেশন বিভিন্ন স্টোর গুলোতে এই রমজান উপলক্ষে ছাড় দিয়ে থাকে। এদিকে আমাদের প্যারিসের ইতিমধ্যে 2টি মসজিদ রয়েছে, সেই মসজিদে ইফতার আয়োজন করে থাকে। একটি ইতিমধ্যে গত পরশুদিন বাংলাদেশি কমিউনিটির মসজিদে ইফতার আয়োজন হয়েছে। পরবর্তীতে আরো বাংলাদেশি ওভারভিলা জামি মসজিদেও অনেকগুলো ইফতার আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক সংগঠনগুলো। এই ছিল আসলে প্যারিসের রমজান মাসের ইফতার আয়োজন সম্পর্কে। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। ইতালি শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেনেভা সিটির গ্র্যান্ড হোটেল সাভওয়ার কনভেনশন হলে বাংলাদেশি প্রবাসী অধিকার পরিষদ ইতালির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর। HM ফারদিন ইয়ামিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জানিয়া আলমের জনের পরিচালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোমান জান্না, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসাইন জীবন সহ আরো অনেকেই।
আমরা কাজ করেছি একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার জায়গা থেকে, এবং সেই পরিবর্তন করে আমরা বাংলাদেশকে নতুন জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন চাই। আপনারা এক ভাই যেটা বলছে যে 20,000 প্রবাসীর যে রাজনৈতিক আপনার আইডেন্টিটির কারণে যে বৈধতা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ইটালি অ্যাম্বাসেডর বাংলাদেশের এখানকার মানে আমাদের বাংলাদেশি না, ইটালি ঢাকার অ্যাম্বাসেডর ইয়ং লিডারশিপ আমাদেরকে পছন্দ করে আসার সময় কসোভোর স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হয়েছে। সে খুব উচ্ছ্বসিত যে ওকে ইউ আর গোয়িং টু ভিজিট ফার্স্ট টাইম ইটালি। গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত। এদিকে জুলাই বিপ্লবে গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 15 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। সেদিনও হত্যাযজ্ঞে মেতেছিল তার অনুগত পুলিশ সদস্যরা। ওই দিন গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয়কে ঠান্ডা মাথায় হত্যা করে কয়েকজন পুলিশ সদস্য। কনস্টেবল আকরাম হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। নিহত হৃদয়ের লাশের হদিস মেলেনি আজও। সেই হত্যাকাণ্ডে জড়িত ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ সদস্যকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলে 15 জুন সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। এদিকে ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পর্কে অবহিত হতে বুধবার ট্রাইব্যুনালে আসেন যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের 2 প্রতিনিধি। পরে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন বিগত সময়ে বাংলাদেশে নিযুক্ত এই 2 কূটনীতিক। বৈঠকে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারে সার্বিক সহায়তার আশ্বাস দেন তারা। 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতারও কথা জানিয়েছেন তারা। ন্যায় বিচার নিশ্চিতে সকলের সহযোগিতা চান চিফ প্রসিকিউটর। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোটে যাবে না নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বরং নির্বাচনের আগে তাদের নেতৃত্বেই গঠিত হতে পারে নির্বাচনী জোট। নিউজ 24কে এসব তথ্য জানান দলটির 2 নেতা। জানান ঈদের পর নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করবে এনসিপি। আরও জানান 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। মাজহারুল ইসলামের রিপোর্ট। তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতারা ব্যস্ত দলের সাংগঠনিক কাঠামো সাজাতে। সারা দেশে দলীয় কার্যক্রমের ব্যাপ্তি বাড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের নিয়ে প্রতিনিয়ত মিটিং করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গঠিত নতুন দলের সামনে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের শর্ত পূরণ, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের মাঠের লড়াই, ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন সহ নানা বিষয়। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে নাকি যৌথভাবে অংশ নিবে এমন প্রশ্নে দলটির 2 নেতা জানান নির্বাচনকে কেন্দ্র করে কারো সাথে জোটে যাবে না তারা, বরং তাদের নেতৃত্বে গঠিত হতে পারে নতুন জোট। আমরা অন্য কোনো দলের নেতৃত্বে জোটে যাব না, এটা খুব পরিষ্কার, কারণ আমরা নিজের আলাদা একটা সেন্টার হতে চাই এখানে। আমরা প্রথমত আমাদের টার্গেট হচ্ছে 300 আসনে প্রার্থী দেওয়া, এবং সেটা আমরা করার জন্য যা যা করা দরকার তা আমরা করব। অন্য কাউকে নিয়ে ইলেকশনের আগে জোট হতে পারে, কিন্তু সেটা আমাদের নেতৃত্বে হবে। অ্যালায়েন্সের বিষয়টা পুরোপুরি নির্বাচন কেন্দ্রিক আলাপ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং প্রতিবেশ যে অবস্থার মধ্যে আছে, সেখানে আমরা মনে করি না যে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থায় এখানে আছে।
দলের প্রতীক এবং নিবন্ধন নিয়ে এই দুই নেতা জানান, ঈদের পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। দলীয় ফোরামে আলোচনার পর নির্ধারণ হবে দলের প্রতীক। প্রতীকের ক্ষেত্রে এসেছিল, অনেক ধরনের প্রতীকই এসেছিল। এখানে বিশেষত শিক্ষার্থীদের সাথে সংযুক্ত থাকে এমন কোনো দোয়াত, কলম, বই এই ধরনের কিছু প্রতীকও এসেছে। আবার বিপ্লবের সাথে সংযুক্ত এমন মানে মুষ্টিবদ্ধ হাত বা এই ধরনের প্রতীকও এসেছে। তো সব মিলিয়ে আসলে প্রতীকটা নিয়ে যেহেতু আমাদের অ্যানালাইসিস এখনো চলমান, আর যেহেতু এটার সাথে আসলে নির্বাচন কমিশনে কি ধরনের প্রতীক অ্যাভেলেবল আছে বা এইগুলোর সাথেও সংযুক্তই আছে, মানে এটা রিলেটেড, তো এটা এখনো বলা যাচ্ছে না। আমরা আমাদের আলাপচারিতা চলছে। নিবন্ধনের জন্য যেটা দরকার, 21টা জেলা, 100 উপজেলায় অফিস থাকতে হয়, গঠনতন্ত্র থাকতে হয়, এগুলো আমাদের প্রস্তুত হয়ে যাবে এর মধ্যেই। আমরা আশা করি যে মের মাঝামাঝি কিংবা শেষের মধ্যে আমরা হয়তো মানে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবো। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট থাকায় কোনো বিষয়ে ডক্টর ইউনূস একা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে, যার কারণে দেশের অর্থনৈতিক সংকট কাটছে না। গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, শেখ হাসিনার বিচার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথা তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশের চলমান সংকট উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। 8 মাস চলে যাচ্ছে, বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে কোনো প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না, জনগণের প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না। এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি, যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে এটা সমাধান করতে পারবেন না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশ পরিচালনায় সঠিক পদক্ষেপ নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি, তিনি দেশের একজন গুণী ব্যক্তি, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তাকে থাকতে হবে, তাকে দেখতে হবে যে তাদের আশেপাশে শেখ হাসিনার দোষর, শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতিকে যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। বিএনপি ক্ষমতায় গেলে নন এমপিও শিক্ষকদের চাকরি এমপিভুক্ত করা হবে বলেও জানান রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ওয়ানডে ক্রিকেটকে গুড বাই জানালেন টাইগার ব্যাটার উইকেটরক্ষক মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একদিনের ক্রিকেটকে বিদায় জানান তিনি। 18 বছরের ওয়ানডে ক্যারিয়ারে মুশি ছিলেন বাংলাদেশ দলের আস্থার নাম। ওয়ানডে থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট খেলবেন তিনি। হারাধনের 5টি ছেলে আর রইল বাকি 1। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব একে একে ওয়ানডে ক্রিকেট থেকে দূরে সরে গেছেন। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সাকিব মাশরাফি দেশের ক্রিকেটে আর ফিরছেন না তা এক প্রকার নিশ্চিত। মুশফিকুর রহিমও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিলেন। এখন বাকি রইলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2006 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে পথ চলা শুরু মুশফিকুর রহিমের। এরপর ধীরে ধীরে বাংলাদেশ দলের আস্থার নাম হয়ে দাঁড়ান মুশি। একদিনের ক্রিকেটে পার করেন 1.5 যুগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বয়স আর পারফরমেন্সের কারণে সমালোচনার মুখে প্রশ্নবাণে ভাসেন কবে নিচ্ছেন অবসর। সেই সমালোচনার জবাব বুধবার রাতে দিলেন ফেসবুক পোস্টে। সেখানে লিখেছেন, আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একটি বিষয় নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে 100 ভাগের বেশি দিয়েছি।
মুশফিককে আর ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে, তবে লাল সবুজের জার্সিতে তার কীর্তি কি ভুলতে পারবেন টাইগার ভক্তরা? তিনি 274টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে 7,795 রান করেছেন। তার নামের পাশে আছেন 9টি সেঞ্চুরি ও 49টি হাফ সেঞ্চুরি। 2022 সালে টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিক, এবার ওয়ানডেকে বাই বললেন। তবে সাদা পোশাকে 22 গজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাবেন। জিয়াদ আল হাসান, নিউজ 24। দর্শক, এই ছিল প্রবাস সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।